নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতে দেখে নিন আজকের হেডলাইন। মৃত ভোটারকে চূড়ান্ত তালিকায় মান্যতার অভিযোগ। মন্দির বাজার AEROর বিরুদ্ধে রিপোর্ট পাঠালেন পর্যবেক্ষকেরা। শিবাজি জয়ন্তীতে রক্তারক্তি পুনেতে, বহু মানুষ পদপিষ্ট, মহিলা শিশু সহ আহত প্রায় 20 জনেরও বেশি। বঙ্কিমদার পরে রামকৃষ্ণদেবকে স্বামী সম্বোধন, আবার বিতর্কে মোদি। নিত্য নূতন উপসর্গ এবং প্রত্যয় বন্ধ করুন তোপ মমতার। কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে পুলিশ আধিকারিককে তলব, কাকে সমন পাঠালো ইডি। বাংলা যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার সদস্যরা। বিজেপির প্রার্থী হচ্ছেন রিঙ্কু, স্ত্রীর বায়োডেটা জমা দিতেই মুখ খুললেন দিলীপ। রাস্তা উদ্বোধন করতে গিয়ে মানিক ভট্টাচার্যকে চোর চোর স্লোগান দলীয় কর্মীদের, বিপাকে তৃণমূল বিধায়ক। কলকাতায় রাস্তা বন্ধ করে নামাজ পাঠ, মাননীয় তোষণের ফলে রাজ্যবাসীর প্রাণ এখন ওষ্ঠাগত, বললেন শুভেন্দু অধিকারী। টোটো উল্টে জখম 6 পড়ুয়া, হাতে প্লাস্টার, মাথায় আঘাত নিয়ে হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল 2 জন। ঋণের বোঝা, গোপগড়ের জঙ্গল থেকে দম্পতি দেহ উদ্ধারে হতবাক প্রতিবেশীরা, তদন্ত পুলিশ। সম্পত্তির সমান ভাগ চেয়ে 30 ঘন্টা বাবার মৃতদেহ আটকে রাখল অমানুষ ছেলেরা, সমঝোতার পর হলো শেষকৃত্য। হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, 7 দিনের মধ্যে জবাব তলব। যুবসাথী ফ্লপ করবে, একটা পয়সাও দিতে পারবেন না, দাবি সুকান্ত মজুমদারের। এআইকে খোলা আকাশ দিন, তবে নিয়ন্ত্রণ আমাদের হাতে যেন থাকে, দিল্লির সম্মেলনে মোদির মুখে মানব প্রকল্প। সিপিএম আমায় 3 তালাক দিয়েছে, যারা করেছে তাদের রাতের ঘুম হারাম করে দেব, সেলিমকে এক হাত নিয়ে তো প্রতীকুর রহমানের। ভোটের মুখে নানুরে তীব্র চাঞ্চল্য, বিজেপি নেতার বাড়ির দরজায় সাদা থান ও রজনীগন্ধার মালা ঝুলিয়ে মৃত্যুর বার্তা, শাসক বিরোধী সংঘাতে তপ্ত বীরভূম। বাড়ি লুট করে ট্রেনে পালানোর চেষ্টা, বিহারে 3 দুষ্কৃতীকে পাঁশকুড়ায় পাকড়াও করল রেল পুলিশ, কি মিলল? বন্দীদের জন্য থাকুক ধূমপান করার জায়গা, জেল থেকে বেরিয়ে আজব দাবি রাজপাল যাদবের। বেলডাঙ্গায় অশান্তির তদন্তে মুর্শিদাবাদ পুলিশের কাছে সিডি চাইল এনআইএ, কেস ডায়েরি না দেওয়া তদন্ত নষ্ট করার সমান। সেলিম আসতেই আলিরায় গণবয়কট, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়লেন ছাত্রদের একাংশ। এই তো সবে শুরু, মিমির বিরুদ্ধে 20 লক্ষ টাকার মানহানি মামলা দায়ের তনয় শাস্ত্রীর। বুক ফুলিয়ে স্বীকার করেছিল এসআই সন্তোষকে খুনের কথা, বাংলাদেশ ছেড়ে পালাতে গিয়ে ছাত্রনেতা ধরা পড়ল ভারতে। প্রয়াত বিখ্যাত কৌতুক শিল্পী উত্তম দাস, শোক প্রকাশ প্রসেনজিতের। বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, খেলা চলাকালীন মৌমাছির হানায় বেঘরে প্রাণ গেল আম্পায়ারের। কয়লা পাচারে পুলিশের একাংশ জড়িত, ভোটের আগে বিস্ফোরক দাবি অনুব্রত মণ্ডলের। ফাল্গুনে চড়চড়িয়ে বাড়ছে পারদ, কলকাতায় তাপমাত্রা পেরোল 30 ডিগ্রি, উত্তরবঙ্গে 33। দেখুন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। মোহাম্মদ শহীদুল হক নামে এক ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয়ে তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় তাকে শুনানিতে তলব করা হয়। দক্ষিণ 24 পরগনা জেলার মন্দির বাজারে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। মৃত ব্যক্তিকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সবুজ সংকেত দেওয়ার অভিযোগ উঠেছে এক অ্যাসিস্ট্যান্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার বা AEROর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পর্যবেক্ষকেরা বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন নির্বাচন কমিশনের সদর দপ্তরে। অভিযোগ, মোহাম্মদ শহীদুল হক নামে এক ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সংক্রান্ত বিষয়ে তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় তাকে শুনানিতে তলব করা হয়। কমিশনের তরফে জানানো হয়, আগামী 3রা ফেব্রুয়ারি উপযুক্ত নথি সহ উপস্থিত থাকতে হবে।
কিন্তু নির্ধারিত সময়ের আগে শাহিদুল হকের পরিবার সদস্যরা সংশ্লিষ্ট দপ্তরে মৃত্যুর শংসাপত্র জমা দিয়ে জানান তিনি আর জীবিত নন। পরিবারের তরফে মৃত্যুর সরকারি প্রমাণপত্র জমা পড়া সত্ত্বেও অভিযোগ সংশ্লিষ্ট AERO ওই ব্যক্তিকে যোগ্য ভোটার হিসেবে ক্লিন চিট দেন এবং চূড়ান্ত তালিকায় তার নাম বহাল রাখার প্রক্রিয়ায় সম্মতি জানান। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সুপার চেকিংয়ের সময়। নথিপত্র খতিয়ে দেখে তারা অসঙ্গতি চিহ্নিত করেন। এরপর গোটা বিষয়টি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কমিশনের উচ্চ পর্যায়ে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসনিক গাফিলতি নাকি ইচ্ছাকৃত পদক্ষেপ তা খতিয়ে দেখা হচ্ছে। রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের ভুল প্রধানমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করেন তিনি। বঙ্কিমদার পরে রামকৃষ্ণ পরমহংসদেবকে তিনি সম্বোধন করলেন স্বামী বলে। এতেই ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। গর্জে উঠেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্টে তিনি সোচ্চার হয়েছেন। তিনি লিখেছেন, আবারও প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি আক্রমণাত্মকভাবে তার সাংস্কৃতিক অসংবেদনশীলতা দেখিয়েছেন। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই উপলক্ষে মহান সাধককে প্রশংসা করার সময় প্রধানমন্ত্রী মহান সাধকের নামে একটি অভূতপূর্ব এবং অনুপযুক্ত উপসর্গ স্বামী যোগ করেছেন। এটি সকলে জানেন, শ্রীরামকৃষ্ণকে ঠাকুর নামে সম্মান করা হতো। তাঁর শিষ্যরা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। ভারতীয় ঐতিহ্য অনুসারে তাঁদের স্বামী বলা হতো, তবুও গুরু আচার্য স্বয়ং ঠাকুর নামে পরিচিত ছিলেন। রামকৃষ্ণ সম্প্রদায়ে তাঁর শিষ্যদের জন্য স্বামী শব্দটি ব্যবহৃত হতো। ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা শারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ভুল শুধরে নেওয়ার কথা বলেছেন। তিনি অনুরোধ করে বলেছেন, আধুনিক ভারত গঠনকারী বাংলার মহান রেনেসা ব্যক্তিত্বদের জন্য নূতন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার করবেন না, ভুল না করার কথা বলেছেন। এদিন শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক পোস্টে তিনি লিখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম। বাংলার ভূমি ধন্য তাঁর আবির্ভাবে। তাঁর অমৃত বাণী ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ আলোকবর্তিকা। শিবজয়ন্তী উপলক্ষে পুনের শিবনেরি দুর্গে জড়ো হয়েছিলেন ভক্তরা। পুজো দিতে গিয়ে ভিড়ের কারণে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এর জেরে গুরুতর আহত হয়েছেন বহু, তার মধ্যে মহিলা ও শিশু রয়েছে। ছত্রপতি শিবাজী মহারাজের জন্মস্থান পুনের শিবনেরি দুর্গ অত্যন্ত ঐতিহাসিক। শিবজয়ন্তী উপলক্ষে সেখানে ভিড়ও হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে না পারায় ঘটে যায় দুর্ঘটনা। জানা গিয়েছে, বুধবার রাত থেকে পুনের দুর্গে শিবজ্যোতি বহনকারী এবং বিভিন্ন সংগঠনের সদস্য সহ বহু দর্শনার্থীরা হাজির হয়েছিলেন। এই বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতির ফলে দুর্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলিতে যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম সংকটের সৃষ্টি হয়। অভিযোগ, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সেই সময় পুলিশ মোতায়েন না থাকায় দুর্ঘটনা ঘটে। আম্বরখানার নিচে হাতি দরজা এবং গণেশ দরজার মতো সংকীর্ণ প্রবেশ এবং প্রস্থানের রাস্তা দিয়ে একসঙ্গে অনেকেই ঢোকার বা বের হওয়ার চেষ্টা করার জন্যই পদপিষ্টের মতো ঘটনা ঘটে। সকলকেই একসঙ্গে ঢুকতে বা বের হতে যেতেই হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হন অনেকেই। তাদের মধ্যে উদ্ধার করে জুন্নারের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্গের উপর থেকে তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে, গেরুয়া পতাকা নিয়ে ভক্তরা দুর্গের মধ্যে প্রবেশ করছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিছুক্ষণ পরে বেশ কয়েকজনকে দেখা যায় দুর্গের কাঠামোর উপর উঠে লাইন থেকে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ বেরিয়ে আসার জন্য মরিয়া চেষ্টা করছে। এই সময় হুড়োহুড়ি পড়ে যায়। দুর্গের দেওয়াল বেয়েও উঠতে দেখা গিয়েছে কাউকে। এই ঘটনার পর প্রশাসনিক প্রস্তুতি এবং ভিড় সামাল দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতি বছর শিবজয়ন্তীতে বিপুল সংখ্যক জনসমাগম হয়। পর্যাপ্ত পুলিশ মোতায়েনের দাবি ক্রমশ বাড়ছে। ভরসন্ধ্যায় পার্ক সংলগ্ন এলাকা থেকে দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদরের গোপগড়ে। কী কারণে এই মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি, ঋণের চাপে আর্থিক সমস্যায় ভুগছিলেন ওই দম্পতি। তবে পুলিশ এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে নারাজ। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না বলে জানিয়েছে তারা। মৃত দম্পতির বাড়ি মেদিনীপুর শহরের পানপাড়া এলাকায়। মৃতদের নাম পিন্টু দাস, বয়স 38, ও তাঁর স্ত্রী মধুমিতা দাস, 32।
পেশায় পিন্টু ছিলেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার সন্ধ্যায় গোপগড় পার্কের জঙ্গল সংলগ্ন এলাকা থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, পার্ক সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ একটি মোটর বাইক পড়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর গুরগুরিপাল থানায় খবর পাওয়া হয়। পুলিশ এসে খোঁজ চালিয়ে গাছ থেকে 2 দেহ উদ্ধার করে। পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিবেশীদের দাবি, দম্পতির মধ্যে কোনো অশান্তি ছিল না। হঠাৎ এমন ঘটনায় হতবাক পরিবার পরিজন। বাড়ির এক সদস্য জানান, পুলিশের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং কিছুই বুঝে উঠতে পারছেন না। স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বাজারে কিছু ধার দেনা ছিল বলে শুনেছিলেন তিনি। তবে সত্যি ঋণের কারণেই এমন ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের পরেই স্পষ্ট হবে। মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য সূচি সামনে রেখেই প্রচারের রণকৌশল সাজাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। মার্চের শুরু থেকেই রাজ্য জুড়ে দলীয় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। যদিও প্রার্থী তালিকা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে প্রার্থী হওয়ার আগ্রহ ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ। মেদিনীপুর, বীজপুর ও নিউ টাউন এই 3টি কেন্দ্র থেকে লড়তে আগ্রহী তিনি। গত 31শে জানুয়ারি নিজের বায়োডেটা জমা দিয়েছেন বলে জানা গেছে। তার দাবি, 2013 সাল থেকে নিউ টাউনে বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে। সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে ভোটের ময়দানে নামতে চান তিনি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি দলের একজন কর্মী এবং যে কেউ আবেদন করতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই। অন্যদিকে প্রার্থী বাছাইয়ে পিছিয়ে নেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও। তৃণমূল ভবনে বসানো হয়েছে বিশেষ বায়োডেটা বক্স। নির্দিষ্ট কেন্দ্র উল্লেখ করে আবেদন জমা দিতে পারছেন সদস্যরা। দলীয় সূত্রের দাবি, একাধিক কেন্দ্রে প্রাথমিক বাছাই অনেকটাই এগিয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়নের পাশাপাশি সমীক্ষা রিপোর্টও গুরুত্ব পাবে। এদিকে জল্পনা এবার তুলনামূলক কম। দফায় দফায় ভোট হতে পারে, সম্ভবত 2 থেকে 3 দফায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল ও তামিলনাড়ুতেও ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে প্রস্তুতি বৈঠক করবে বলে সূত্রের খবর। মার্চের মাঝামাঝি ভোট ঘোষণা হতে পারে বলেই রাজনৈতিক মহলে ধারণা। বাংলাদেশে এক হিন্দু পুলিশ কর্তাকে খুনের অভিযোগে পলাতক এক ছাত্রনেতাকে দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আহমেদ রাজা হাসান মেহেদি। সে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা। 2024 সালের 5ই আগস্ট সাব ইন্সপেক্টর সন্তোষ চৌধুরী হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদি। ওই দিন দেশজুড়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনের সূচনা হয়। প্রতিবেদন অনুযায়ী হবিগঞ্জের বানিয়াচাং থানায় হামলার সময় সন্তোষ চৌধুরী নিহত হন। পরে তাঁর ঝুলন্ত মরদেহ একটি গাছ থেকে উদ্ধার করা হয়। 5ই আগস্টই বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেহত্যাগে বাধ্য হন। সেদিন দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাটের একাধিক ঘটনা ঘটে। সূত্রের দাবি, একটি ভাইরাল ভিডিওতে আহমেদ রাজা হাসান মেহেদিকে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, হিংসাত্মক বিক্ষোভ শুরুর 1 বছরেরও কম সময় আগে সন্তোষ চৌধুরীর বিয়ে হয়েছিল। বানিয়াচং থানায় হামলার 3 মাস পর তার স্ত্রী কোলজুড়ে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তিনি ছিলেন তার বাবা মায়ের একমাত্র ছেলে। ঘটনার দিন শিক্ষার্থী স্থানীয় গ্রামবাসীরা অন্যত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি মিছিল সংগঠিত করে। মিছিলটি থানার দিকে অগ্রসর হলে পুলিশ গুলি চালায়। এতে 6 জন নিহত হন বলে জানা যায়। ক্ষুব্ধ জনতা থানাটি ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। ভেতরে কয়েকজন পুলিশ সদস্য আটকা পড়েন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্তোষ চৌধুরীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএস এক্সাম দিতে গিয়ে ঘাটালে দুর্ঘটনার কবলে 6 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে 2 জনের জখম গুরুতর, হাতে মাথায় চোট লেগেছে। হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন 2 পরীক্ষার্থী। আহত হয়েছেন টোটো চালক ও এক পরীক্ষার্থীর মা জানিয়েছেন, রাস্তায় বা ফেলা ছিল। রাস্তা সরু হওয়ায় টোটো যাওয়ার সময় বালির উপর
উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রাই উদ্ধার করে তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর 4 জনকে ছেড়ে দেওয়া হলেও 2 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। একজনের মাথায় আঘাত লেগেছে এবং আরেক পড়ুয়ার হাতে প্লাস্টার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে পরীক্ষা যাতে বাদ না যায় তাই স্কুলের সঙ্গে যোগাযোগ করেন অভিভাবকরা। অনুমতি নিয়ে জখম অবস্থাতেই হাসপাতালে বিছানায় বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন 2 পরীক্ষার্থী। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার মানকুড়ি এলাকায় পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনায় আহত হয় 3 পড়ুয়া। বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল। হঠাৎ বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে 3 জনই রাস্তায় উল্টে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর পুলিশের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। ফের খবরের শিরোনামে বীরভূম জেলার নানুরের কুরগ্রামে এক বিজেপি নেতার বাড়ির দরজায় সাদা থান কাপড় ও রজনীগন্ধার মালা ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রামকৃষ্ণ মণ্ডল নামে ওই বিজেপি নেতা এ নিয়ে নানুর থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গেছে রামকৃষ্ণ মণ্ডল বিজেপির নানুর 3 নম্বর মণ্ডল কমিটির সভাপতি। আজ বুধবার সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক লাইভে এসে এই ঘটনার বিবরণ দেন। তিনি জানান যে বাড়ির সদর দরজা খুলতেই দরজার ছিটকিনিতে একটি সবুজ রঙের নাইলনের ব্যাগ ঝুলতে দেখেন। ব্যাগে তিনি একটা সাদা থান, একটা রজনীগন্ধার মালা, একটা মিষ্টির প্যাকেট ও 1 প্যাকেট ধূপ দেখতে পান। তার অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূলের লোকজন এভাবে তাকে হত্যার হুমকি দিয়েছে। রাজ্যে সিপিএমের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগের কথা বহুবার শোনা গিয়েছিল। উল্লেখ্য, সাদা থান বা ফুলের মালা, ধূপ প্রভৃতি হিন্দু ধর্মে সাধারণত শেষকৃত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কারোর বাড়িতে এই প্রকার সামগ্রী পাঠানোর অর্থ হলো মৃত্যুর ফরমানের সংকেত। ফলে রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে এইভাবে অশুভ সংকেত পাঠানোয় চরম আতঙ্কের মধ্যে আছে তার পরিবারের মহিলা ও শিশুরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বিষয়টিতে বিজেপির নাটক বলে উড়িয়ে দিয়েছে। তার কথায়, মানুষের নজর টানতে বিজেপি এভাবে নাটক করছে। এখনো ফেব্রুয়ারি শেষ হয়নি, তার মধ্যে গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। লাফিয়ে বাড়ছে দিনের তাপমাত্রা। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা পার করেছে 30 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষে আরও বাড়বে গরম। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসে। এখনই যদি এইভাবে তাপমাত্রা বাড়তে শুরু করে, আগামী দিনে কি হবে তা ভাবলেই ভয় ধরছে মনে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা 17 থেকে 30 ডিগ্রির মধ্যেই থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 4 দিনে দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূল সংলগ্ন জেলায় তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাগডোগরায় তাপমাত্রা 33 ডিগ্রি হলেও আগামী 1 সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার 19 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল আপডেট পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।